এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কেমিস্ট্রি শর্ট লেকচার শিট হচ্ছে পটাশিয়াম ফার্টিলাইজার, যেটা আমাদের স্যার ক্লাস নেয়। তো আমরা দেখি শীটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শীটটা দেখতে খুবই ছোট কিন্তু খুবই ইনফরমেটিভ, এবং জিনিসগুলো খুব সিম্পল ওয়েতে লেখা আছে, এবং পুরো শীটটাই ইম্পর্টেন্ট। তো ফার্স্টেই তোমার জানতে যাবে পটাশ কি, পটাশিক ফার্টিলাইজার কি, ঠিক আছে? তো ডেফিনেশনটা মাস্ট করে যাওয়ার ট্রাই করবে, ডেফিনেশন এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে শর্ট হিস্ট্রিটা ছিল এতদিন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের কুইজের জন্য, কুইজ অনেক বেশি পরিমাণে আসতো, যেহেতু এখন আমাদের রিটেন কুইজ নাই ফাইনালে। তো তারপরে একটু শর্ট হিস্ট্রিটা দেখে যাই, যদি বলে দেয় যে তুমি লিখো, যাতে একটু চলে আসলে যে লিখতে পারো। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা শুরু হচ্ছে এখান থেকে, যে পটাশিয়াম ইন প্ল্যান্ট। ঠিক আছে, তো হচ্ছে আমাদের প্ল্যান্টের মধ্যে পটাশিয়াম কি বা কতটুকু গুরুত্বপূর্ণ, কি কি করে। তো পটাশিয়াম is an essential plant nutrient and is required to large amounts for proper growth reproduction of plants. So it affects the plant shape, size, color, taste, other measurements. তো আমাদের হচ্ছে পটাশিয়ামটা প্ল্যান্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্ল্যান্টের অলমোস্ট কি শেপ, সাইজ, কালার, টেস্ট সবকিছুতে এফেক্ট করে। প্ল্যান্ট অ্যাবজর্ব পটাশিয়াম ইন ইটস আয়নিক ফর্ম অফ কে প্লাস। তো আমরা তো জানি যে প্ল্যান্ট আমাদের যতগুলো নিউট্রিয়েন্ট আছে সবগুলোরই কি সে হচ্ছে আয়নিক ফর্মে কি অ্যাবজর্ব করে। সেম ভাবে পটাশিয়ামটাকেও সে কি কে প্লাস আকারে অ্যাবজর্ব করে। তারপরে এই যে এটা আমাদের একটা পটাশিয়াম সাইকেল আছে, এটা একটু দেখে যেতে পারো। তো আমাদের হচ্ছে রোল অফ পটাশিয়াম ইন প্ল্যান্ট, তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে যে পটাশিয়ামের প্ল্যান্টের মধ্যে রোলটা আসলে কি। তো ইন ফটোসিনথেসিস পটাশিয়াম রেগুলেটস দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ দ্য স্টোমাটা এন্ড দেয়ারফর রেগুলেটস। তো আমাদের যে স্টোমাটা আছে, ঠিক আছে, স্টোমাটা হচ্ছে পটাশিয়ামের কারণে সেটা ওপেনিং এর ক্লোজিংটা হয়। তারপরে পটাশিয়াম ট্রিগার্স অ্যাক্টিভেশন অফ এনজাইম এসেনশিয়াল ফর প্রোডাকশন অফ এটিপি। Potassium plays a major role in regulation of water in plants, known to improve its drought resistance. এই যে আমাদের হচ্ছে যে বন্যা, ঠিক আছে, বন্যা, এরপর হচ্ছে বন্যা, খরা, এগুলা রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে দেখা যায় কি তোমার হচ্ছে পটাশিয়ামটা অনেক ভালো পরিমাণে এফেক্ট করে। তারপর হচ্ছে প্রোটিন এন্ড স্টার্চ সিনথেসিস ইন প্ল্যান্টস রিকোয়ার্স পটাশিয়াম অ্যাজ ওয়েল। এখন হচ্ছে আমাদের প্রোটিনের যে স্টার্চের সিনথেসিসটা হয় প্ল্যান্টে, ঠিক আছে, সেটার জন্য আমাদের পটাশিয়ামটা দরকার। তবে the activation of enzyme potassium has an important role in the activation of many growth related enzymes. তো আমরা তো সবাই চিনি এনজাইম, তাই না? এখন এনজাইম গুলো অ্যাক্টিভেট করা লাগে, ঠিক আছে, অ্যাক্টিভেট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আয়ন এগুলোর প্রয়োজন, বা আয়ন গুলো হচ্ছে তোমার হচ্ছে ক্যাটালিস্ট বা হচ্ছে হেল্পিং এজেন্ট হিসেবে কাজ করে। তো আমাদের বিভিন্ন ধরনের এনজাইমের জন্য হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্টিভেশনের জন্য পটাশিয়ামটা ইম্পর্টেন্ট। এই যে রোলস অফ পটাশিয়াম গুলো এত কঠিন কিছু নাই, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মধ্যে। এবারে পটাশিয়াম ডিফিসিয়েন্সি ইন প্ল্যান্ট, এখন পটাশিয়াম থাকলে আমাদের কি কি হবে, তাহলে পটাশিয়াম না থাকলে কি হবে সেটা আমাদের জানতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার আসছে পরীক্ষা। যেটা আমাদেরকে দেখাচ্ছে আর কি, যে তোমার হচ্ছে বানানা লিফে অনেক সময় তোমরা যদি খেয়াল করে থাকো, বানানা গাছ বা হচ্ছে কলা গাছ যদি দেখো, দেখবে লিফের পাশে এরকম আহ কালো কালো হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম ডিফিসিয়েন্সির কারণে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমাদের ডিফিসিয়েন্সি সাইট্রাস, আমাদের কমলা লেবুর মধ্যে পটাশিয়াম ডিফিসিয়েন্সি হলে কি হয়। এরপর হচ্ছে পটেটো, যে পটেটো গাছে পটাশিয়াম ডিফিসিয়েন্সি হলে এর এই যেরকম সাইড গুলা, ঠিক আছে, এরকম সাইড গুলা কি হলুদ ভাব হয়ে যায়, তখন বুঝবে যে এটা পটাশিয়াম ডিফিসিয়েন্সি হয়েছে। এই যে ক্লোরোসিস, সর্বপ্রথম যে ঝামেলাটা হয় ক্লোরোসিস, কটিং অফ প্ল্যান্ট লিফ উইথ ইউলিং দ্য মার্জিন অফ দ্য লিফ। হচ্ছে আমাদের এই যে লিফের যে মার্জিন গুলো দেখছে, যে লিফের মার্জিন গুলো স্কচিং মানে হচ্ছে জ্বলে যায় এবং হলুদ কালার হয়ে যায়, তখন বোঝা যায় এটা কি হচ্ছে আমাদের ক্লোরোসিস হচ্ছে। সিমটমস অ্যাপিয়ার অন মিডল এন্ড লোয়ার লিপ। তো আমাদের এই যে এখন আবার হচ্ছে আমাদের নাইট্রোজেনের কারণে, ঠিক আছে, নাইট্রোজেন ডিফিসিয়েন্সির কারণে কিন্তু ক্লোরোসিসটা হয়। আর হচ্ছে পটাশিয়ামের কারণে ক্লোরোসিস হয়। এখন পটাশিয়ামটা হবে কোথায়, যে মিডল এন্ড হচ্ছে লোয়ার লিফ, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে মাঝখানে এবং হচ্ছে নিচের যে পাতাগুলো লোয়ার লিফের ক্ষেত্রে হলে তখন হচ্ছে তোমার কি পটাশিয়ামের কারণে। আর উপরের যে পাতাগুলা, অথবা হচ্ছে তোমার হচ্ছে নিউ যে পাতাগুলো থাকে আর কি মেনলি, সেটা যখন হবে দেখা যাবে তোমার হচ্ছে যে এই তোমার হচ্ছে সেটা নাইট্রোজেন ডিফিসিয়েন্সির কারণে স্লো এন্ড হচ্ছে স্টান্ট গ্রোথ কারণ পটাশিয়াম। এখন ধরো তোমার শরীরে কোনো একটা ভিটামিন বা মিনারেল বা যেটা আমাদের খাদ্যের একটা পুষ্টি উপাদান দরকার সেটা নাই, তাহলে কি হবে, তোমার গ্রোথটা কমে যাবে। হ্যাঁ, তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে বডির যে রেগুলেট করা প্রপারলি সেটা করতে পারবে না। এই জন্য সেম ভাবে প্ল্যান্টের ক্ষেত্রে হয়। পুয়ার রেজিস্ট্যান্স টু টেম্পারেচার চেঞ্জেস এনার্জি টু ড্রাউট। এখন যে তোমার হচ্ছে যে আমাদের প্ল্যান্ট টেম্পারেচার কিন্তু চেঞ্জ হতে থাকে, রাতে দেখি টেম্পারেচার একটু ড্রপ করছে, দিনের বেলা হুট করে টেম্পারেচার বেড়ে গেছে। এই যে টেম্পারেচার চেঞ্জটা, ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জটা করার জন্য পটাশিয়ামটা খুবই হচ্ছে তোমার কি বলে, যে পুরো পটাশিয়াম আপটেক উইল রেজাল্ট ইন লেস ওয়াটার সার্কুলেশন ইন দ্য প্ল্যান্ট। যে আমরা পড়ছিলাম যে আমাদের স্টোমাটা, হ্যাঁ, স্টোমাটা, তো স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং এর জন্যই দরকার হচ্ছে কি পটাশিয়াম। এখন পটাশিয়াম যদি তুমি হচ্ছে লেস আপটেক হয়, তাহলে কি হবে, স্টোমাটার ওপেনিং ক্লোজিং ঠিক মতো হবে না। তোমার স্টোমাটার ওপেনিং ক্লোজিং ঠিক মতো না হলে তখন হচ্ছে তোমার হচ্ছে যে ওয়াটার যে সার্কুলেশনটা আছে সেটা ঠিক মতো হবে না, ওয়াটার আপটেক ঠিক মতো হবে না। এবার হচ্ছে ডিফোলিয়েশন। তো ডিফোলিয়েশন জিনিসটা কি, এই যে ডিফোলিয়েশন হচ্ছে তোমার হচ্ছে পাতা ছেড়ে দেয়। আমরা দেখছি অনেক সময় হচ্ছে যে আমাদের গাছের কিছু পাতা কি তারা হচ্ছে ছেড়ে দেয়, ঠিক আছে। তো এখন তোমার হচ্ছে পটাশিয়াম ডিফিসিয়েন্সি হলে কি হবে, প্ল্যান্টস লুজিং দেয়ার লিভ সুনার দেন দে শুড। এখন
ধরো যখন হচ্ছে যে পানির ডিফিসিয়েন্সি হলে মেনলি তখন কি করে গাছ হচ্ছে আমাদের প্রশোধন প্রশোধন কমানোর জন্য সে কি করে, তার যে পাতাগুলো আছে পাতাগুলো সে ছেড়ে দেয়। মেনলি এটা শীতকালে হয়। এখন দেখা যাচ্ছে তোমার পটাশিয়াম ডিফিসিয়েন্সি, তাহলে কি বলছিলাম আমরা, এই যে পটাশিয়াম ডিফিসিয়েন্সি হলে তখন ওয়াটার সার্কুলেশনটা কি বাধাপ্রাপ্ত হয়। ওয়াটার সার্কুলেশন বাধাপ্রাপ্ত হলে তখন কি করে গাছ আগে যে পরিমাণ তোমার ডিফোলিয়েশন হয়েছে এখন আগের তুলনায় বেশি পরিমাণে ডিফোলিয়েশন হয়ে যায়। এবার হচ্ছে আদার কিছু সিমটমস আছে, যে পুয়ার রেজিস্ট্যান্স টু পেস্ট, ঠিক আছে, এরপর উইকেন্ড আনহেলদি রুটস, আনইভেন রিপেনিং অফ রুটস, এগুলো হচ্ছে আমাদের পটাশিয়াম ডিফিসিয়েন্সির কারণে হতে পারে। এরপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম ইন সয়েল। এখন সয়েলের মধ্যে পটাশিয়ামটা কি, এটা হচ্ছে আমাদের ফিগার সহ লাগবে, ঠিক আছে, এখানে একটা ফিগার আমরা দেখবো সামনে। তো আমাদের হচ্ছে পটাশিয়ামটা হচ্ছে চার প্রকার থাকে, একটা হচ্ছে আনঅ্যাভেলেবল পটাশিয়াম, ফিক্সড পটাশিয়াম, আর হচ্ছে কি যেটা হচ্ছে স্লোলি অ্যাভেলেবল এক্সচেঞ্জেবল, আর হচ্ছে কি সয়েল সলিউশন পটাশিয়াম। তো এটা হচ্ছে চারটা ক্যাটাগরি, একদম হচ্ছে মানে ইন ডিটেলস একটু দেখে রাখতে হবে। আনএভেলেবল পটাশিয়াম হচ্ছে ফাউন্ড ইন ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ দি ফেলসপার, ক্লে মিনারেল, মাইকাস, ঠিক আছে, এক্সেট্রার মধ্যে। আনএভেলেবল মানে কি, পটাশিয়ামটা প্ল্যান্ট ইউজই করতে পারবে না, ঠিক আছে, প্ল্যান্ট কোনোভাবে হচ্ছে যে ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ফিক্সড পটাশিয়াম। তো পটাশিয়াম দ্যাট বিকামস হচ্ছে স্লোলি অ্যাভেলেবল টু প্ল্যান্টস ওভার দ্য গ্রোয়িং সিজন, ক্লে মিনারেলস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ফিক্স পটাশিয়াম, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে ফিক্সড পটাশিয়াম যেটা, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে স্লোলি অ্যাভেলেবেল। এখন যেটা আনঅ্যাভেলেবেল সেটা একবারে আনঅ্যাভেলেবেল, সেটা কোনোভাবেই কি আমরা পাবো না। এখন এটা হচ্ছে কি স্লোলি অ্যাভেলেবেল, ডাইরেক্টলি সে অ্যাভেলেবেল করতে পারবে না। এখন হচ্ছে ক্লে মিনারেলস হ্যাভ দ্য অ্যাভেলেবিলিটি টু ফিক্স পটাশিয়াম, দ্য স্লোলি অ্যাভেলেবল পটাশিয়াম ইজ নট ইউজুয়ালি মেজার্ড ইন রেগুলার সয়েল টেস্টিং। এখন আমরা যখন সয়েল টেস্টিং করি, যখন তোমরা কৃষিবিদ হবা বা আমরা যখন কৃষিবিদ হবো, তখন যে সয়েল টেস্টিং করা লাগে যে এই সয়েলের মধ্যে কতটুকু আমার মিনার নিউট্রিয়েন্টস কি পরিমাণ আছে, তখন আমরা সয়েল টেস্টিং করলে তখন হচ্ছে আমাদের ফিক্স পটাশিয়ামটা আমরা কি মেজারমেন্টের মধ্যে আনি না। এখন আমাদের মেইন যে পটাশিয়াম সেটা হচ্ছে এক্সচেঞ্জেবল পটাশিয়াম, এটা হচ্ছে একদম রেডিলি অ্যাভেলেবেল, যেটা হচ্ছে প্ল্যান্ট কি ইজিলি অ্যাবজর্ব করতে পারে। এবার হচ্ছে সয়েল পটাশিয়াম, সয়েল সলিউশন পটাশিয়াম, তো হচ্ছে আমাদের এই যে পটাশিয়াম কিছু সয়েল সলিউশনটা আছে সেটার মধ্যে ডিজলভ হওয়া থাকে, তো সেটাও একদম আমার কি রেডিলি অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে দিস ইজ দ্য স্মলেস্ট পুল অফ পটাশিয়াম, যেটা হচ্ছে মানে সয়েল সলিউশনে তোমার হচ্ছে খুব কম কম পরিমাণেই কি আমাদের পটাশিয়ামটা থাকে। এই যে ফিগারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি বলে যে পটাশিয়াম ফ্র্যাকশন ইন সয়েল, তখন হচ্ছে এই ফিগারটা কিন্তু দিতে হবে। ফিগারটা দিয়ে দেখাইতে হবে যেরকম যে আমাদের এই ভেতরে যদি থাকে এটাকে আমাদের আনঅ্যাভেলেবল পটাশিয়াম, তাহলে এটাকে আমরা অ্যাভেলেবল করতে পারবো। এরকম যে দুইটা লেয়ারের মাঝখানে যখন থাকবে সেটাকে হবে ফিক্সড পটাশিয়াম, এটাকে ক্লে মিনারেল কি করতে পারবে, ফিক্স করতে পারবে। এবারে এটা হচ্ছে আমাদের যখন হচ্ছে যে একদম স্যার এই সয়ের আপার লেয়ারে থাকে যেটা এক্সটেন্ডেবল পটাশিয়াম, হ্যাঁ, খুব ইজিলি হচ্ছে আমাদের প্ল্যান্ট এটাকে ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে সয়েল সলিউশন, সয়েল সলিউশনের মধ্যে কি কিছু পটাশিয়াম থাকে। তো এটা তোমরা একদম চিত্র সহ ভালোভাবে এটা কি দিতে হবে। করে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট পটাশিয়াম আপটেক ইন প্ল্যান্টস। এখন ধরো পটাশিয়াম আপটেকটা যে প্ল্যান্ট করবে, এটা যে কিছু ফ্যাক্টরস থাকতে পারে যেটা এটাকে এনহেন্স করবে, কিছু ফ্যাক্টর থাকতে পারে যেটা হিন্ডার করবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে যে আমাদের এগুলো বাধাপ্রাপ্ত করতে পারে। তো অক্সিজেন লেভেল, অক্সিজেন ইজ নেসেসারি ফর প্রপার রুট ফাংশন ইনক্লুডিং আপটেক অফ পটাশিয়াম। এখন ধরো এই যে আমাদের পটাশিয়ামটা সেটা আপটেক হবে আলটিমেটলি কিসের মাধ্যমে, রুটের মাধ্যমে, তাই না। এখন যদি হচ্ছে আমাদের অক্সিজেনটা প্রপারলি থাকে তখন কি হবে, যে অক্সিজেন নেসেসারি ফর প্রপার রুট ফাংশন, রুট ফাংশনটা করার জন্য অক্সিজেন লেভেলটা ভালো থাকা প্রয়োজন, তখন হচ্ছে কি আমাদের পটাশিয়াম আপটেকটাও ভালো হবে। এবারে ময়েশ্চার, the more moisture found in the soil the easier it is to a plant to absorb potassium। তো আমরা সামনে গেলে দেখবো পটাশিয়ামের কি রিয়াকশন গুলো হয়, ঠিক আছে। তো হচ্ছে ময়েশ্চার যদি ভালো থাকে তখন হচ্ছে যে প্ল্যান্ট খুব ইজিলি কি আমাদের এই যে পটাশিয়ামটাকে অ্যাবজর্ব করতে পারে। সয়েল টিলিং, তো সয়েল টিলিং যখন করবো তখন হচ্ছে দেখা গেছে যে আমাদের পটাশিয়ামটা ভাঙে মাটির মধ্যে, তখন হচ্ছে ইজিলি তাই সেগুলো কি হচ্ছে যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সয়েল টেম্পারেচার, তো 60 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট থাকলে যে আইডিয়াল সয়েল টেম্পারেচার রেঞ্জ ফর কি রুট অ্যাক্টিভিটি এন্ড মোস্ট অফ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস ইন প্ল্যান্ট। তো হচ্ছে যে 60 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট। এখন দেখা যাচ্ছে অনেক সময় বেশি টেম্পারেচার থাকতে পারে, কম টেম্পারেচার থাকতে পারে, একটা অপটিমাম টেম্পারেচার সেটা হচ্ছে আমাদের 60 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের রুটের যে ফাংশনটা, ঠিক আছে, রুটের ফাংশন বা হচ্ছে রুটের অ্যাক্টিভিটি বা ফিজিওলজিক্যাল যে প্রসেস গুলো আছে প্ল্যান্টের, এগুলো করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি এই টেম্পারেচারটা। এই টেম্পারেচারে কি আমাদের পটাশিয়াম যে আপটেকটা সেটা খুব ভালো হয়। এবারে পটাশিয়াম ইন ফার্টিলাইজার, এটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা কৃষিবিদ, হ্যাঁ, তো আমাদের হচ্ছে ফার্টিলাইজার নিয়ে পড়ালেখা করা লাগবে, তাই না। তো এখন হচ্ছে যে যেহেতু আমরা গাছকে পটাশিয়াম খাওয়াবো, অবশ্যই এখানে তো আমরা পড়বো না যে আমরা কিভাবে পটাশিয়াম খাচ্ছি, না ডাক্তার তারা হয়তো পড়বে যে মানুষকে কিভাবে তুমি পটাশিয়াম খাওয়াইতে চাও, এখন তুমি গাছকে কিভাবে খাওয়াবা, গাছকে তুমি ফার্টিলাইজার দিয়ে খাওয়াবা। এখন হচ্ছে আমাদের এখানে কিছু হচ্ছে পটাশ ফার্টিলাইজারে কিছু ওই যে চারটা কমন টাইপ আছে বা কাইন্ড আছে, ঠিক আছে। তো সেটা একটু দেখে রাখতে হবে, যে মিউরেট অফ পটাশ, এমওপি, সালফেট অফ পটাশ, এসওপি, পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, বলবে যে তুমি হচ্ছে পটাশিয়াম ফার্টিলাইজারটা লিখো এবং তার মধ্যে হচ্ছে কেটু কত পার্সেন্ট করে আছে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো এই রেঞ্জটা আমি আমাদের ইয়ে থেকে রেঞ্জটা লিখছি, যদি রেঞ্জটা আপডেট হয় বা তুমি কোথাও থেকে পাও তুমি লিখে দিবা যে মিউরেটেড পটাশের মধ্যে আমার এমওপি, হ্যাঁ, তোমাকে ধরো তোমাকে বলছে তুমি চারটা টাইপ লিখবা বা হচ্ছে যে পটাশিয়াম ফার্টিলাইজার লিখবা, তখন তোমার লেখা লাগবে এমওপি, এটার মধ্যে K2O% কতটুকু আছে, 62, 62%। এরপরে ধরলাম যে এসওপির মধ্যে K2O কতটুকু আছে,
অলমোস্ট ধরো 50%। ঠিক আছে, তাহলে অর্থাৎ এসওপি যদি আমরা ইউজ করি তখন এখান থেকে কেটিও কতটুকু পাবো, 50% পাবো। এখন এই যে ইয়াগুলা, ঠিক আছে, তখন হচ্ছে যে এই যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফেট থেকে 22%, পটাশিয়াম নাইট্রেট থেকে 46%, এরকম পার্সেন্টেজ আকারে আসলে তুমি যে ফার্টিলাইজারটা দিবে এখান থেকে তুমি কত পার্সেন্ট কেটুও পাবা। যেহেতু আমাদের কেটুও থেকে যে মেনলি হচ্ছে আমাদের যে পটাশিয়ামটা, ঠিক আছে, মেনলি হচ্ছে পটাশিয়ামটা আসবে হচ্ছে যে কেটুও থেকে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের মেন টার্গেট থাকে যে মিউরেট অফ পটাশ। এখানে তো আরো আদার্স অনেক কিছু থাকবে, মিউরেট অফ পটাশ থেকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে পটাশিয়াম কেটুওটা। তো আমাদেরকে কেটুওটা কত পার্সেন্ট থাকে বা কত পার্সেন্ট পাবো এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যখন পড়বা ফিডের পাশে বা পাশে দিয়ে লিখে রাখবে যে এই যে এমওপির মধ্যে কতটুকু পটাশিয়াম পার্সেন্টেজ আছে। এটা দেখে তোমরা একটু নিজের মতো করে আপডেট করে নিতে হবে আমাদের তাহলে। এরপরে অনেক 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 ইম্পর্টেন্ট যে আমাদের সাম কমন পটাশিয়াম কন্টেনিং মিনারেল। তোমরা বলবে যে তুমি এনি 5 লিখো, ঠিক আছে, এনি 5 লিখো, কিন্তু তিনটা ক্যাটাগরির মধ্যে থেকে। তো আমাদের এখানে মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, দেখো একটা হচ্ছে ক্লোরাইড, সালফেট আর হচ্ছে নাইট্রেট। ঠিক আছে, এখন তোমরা বলবে যে হয়তো ক্লোরাইডের সালফেট থেকে বলবে দুটো দুইটা করে লিখো, অথবা বলবে কিন্তু এনি 5 লিখো। ঠিক আছে, এটা তো টিচারের কোশ্চেনের উপরে ডিপেন্ড করে। তো সবচেয়ে সেফ যে অপশনটা সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা থেকে মিনিমাম দুইটা করে জেনে যাও, আর এটা তো আছেই একটা। ঠিক আছে, তো ক্লোরাইড থেকে তোমার ইচ্ছে হলে তুমি ইজি ইজি দেখো, হ্যাঁ ইজি গুলা পড়ো, যেমন হচ্ছে কি সালভিনাইট, সালভাইট। এরপর হচ্ছে সালফেট থেকে হচ্ছে কি হচ্ছে আমার পলিহ্যালাইড, আর হচ্ছে কি ল্যাংবিনাইট। ঠিক আছে, নাইট্রেট থেকে হচ্ছে নিটার। তো এগুলো তুমি দেখে রাখতে পারো, হ্যাঁ এটা অন্তত নামগুলা মিনারেলের নামগুলা, আর এখানে যে ফার্টিলাইজারের নাম, প্লাস হচ্ছে কি কেটুও পার্সেন্টেজ। ঠিক আছে, ফার্টিলাইজারের জন্য এই দুটো ইম্পর্টেন্ট, মিনারেলের জন্য অন্তত নামটা মাস্ট মুখস্থ রাখতে পারো। আর যদি তোমার আরো সময় থাকে, অনেক বেশি জানতে চাও, অনেক বেশি মাথায় রাখতে চাও, তাহলে কেটুও পার্সেন্টেজ তুমি দেখতে পারো। তারপরে হাউ ডাজ পটাশ ওয়ার্ক, খুব বেশি ইম্পর্টেন্ট এটা। আমরা দুদিন এতক্ষণ তো পড়লাম যে পটাশিয়াম কাজ করে, এখন পটাশিয়াম কিভাবে কাজ করে। তো পটাশিয়ামটা ফার্স্টে ভেঙে যায়, মাটি যাওয়ার পরে তো আমাদের K+ আর K+2 হয়ে গেছে। এখন মাটির মধ্যে কি শুধু পটাশিয়াম আছে? এখানে তোমার হচ্ছে কি ম্যাগনেসিয়াম 2+ও থাকতে পারে, ম্যাগনেসিয়াম আয়নও থাকতে পারে। তো সেখানে দেখাচ্ছে আর কি যে আমাদের যে ভাঙলো সালফেটটা, ঠিক আছে, সালফেটটা ভেঙে, তো কিছু কিছু সালফেট পটাশিয়ামের সাথে গিয়ে কি K2SO4, আর কিছু কি ম্যাগনেসিয়ামের সাথে গিয়ে যে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করতে পারে। আবার পটাশিয়াম ক্লোরাইডটা ভেঙে গেছে। এখন আবার এই মাটির মধ্যে অলরেডি ধরো আছে কি H2O3, হ্যাঁ 2-, এটা থেকে 2K+, তো দুটো মিলে K2H2O3 হতে পারে। আবার পটাশিয়াম প্লাস নাইট্রেট মাইনাস, এই দুটা ভাঙবে। ঠিক আছে, আবার এখানে হয়তো মাটিতে অলরেডি আগে থেকে H2PO4 থাকতে পারে, তখন সেটা এই যে কি H2PO4 এর সাথে যুক্ত হয় কি H2PO। এটা তোমার হচ্ছে রিয়েকশন গুলো একটু দেখে রাখবা কিভাবে আছে। ঠিক আছে, রিয়েকশন গুলো ইজি রিয়েকশন আছে, তো কোনো কঠিন রিয়েকশন নাই। রিয়েকশন গুলো একটু মাথায় রাখতে চেষ্টা করবে। যদি বলে হাউ ডাজ পটাশ ওয়ার্ক, রিয়েকশন দিয়ে হালকা একটু এক্সপ্লেন করে দিতে হবে। এই যে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ফিগারটা, যে পটাশিয়াম সাইকেলটা। ঠিক আছে, যে পটাশিয়াম সাইকেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে ছবিটা দিছে, খুবই আসলে ঝাপসা ছবিটা। তো এখানে হচ্ছে পটাশিয়াম সাইকেল। এখন পটাশিয়াম সাইকেলের মধ্যে আসলে আমাদের আলটিমেটলি পটাশিয়ামটা কিভাবে তোমার প্ল্যান্ট আপটেক করে, ঠিক আছে, সেটা তোমাকে হচ্ছে দেখতে হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি কি, তো এদিক থেকে আমরা শুরু করি, হ্যাঁ। তো ফার্স্ট হচ্ছে ধরো প্ল্যান্ট থেকে প্ল্যান্ট রেসিডিউ আসে, ঠিক আছে, প্ল্যান্ট রেসিডিউ আসছে। তো প্ল্যান্ট রেসিডিউটা কোথায় যাবে? এই যে প্ল্যান্ট রেসিডিউটা মাটিতে গেছে, মাটিতে যাওয়ার পরে এখান থেকে সে কি হবে, এক্সচেঞ্জেবল পটাশিয়ামে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এক্সচেঞ্জেবল পটাশিয়াম। তারপর এক্সচেঞ্জেবল পটাশিয়াম থেকে, দেখো এক্সচেঞ্জেবল পটাশিয়াম থেকে কিছু পটাশিয়াম কোথায় ফিক্সড হয়ে যাবে। এক্সচেঞ্জেবল পটাশিয়াম থেকে কিছু পটাশিয়াম ফিক্সড হয়ে যাচ্ছে, এই যে দেখছো, ফিক্সড হয়ে গেছে। তারপরে কিছু পটাশিয়াম কোথায় যাবে, যে সয়েল সলিউশন পটাশিয়ামে, সয়েল সলিউশন পটাশিয়াম থেকে প্ল্যান্ট আপটেক করে। এটা গেছে আমার একটা। এরপরে আরেকটা আছে কি আমার, দেখো অ্যানিমেল ম্যানিউর এন্ড কি আমার বায়ো সলিডস, অ্যানিমেল ম্যানিউর এন্ড কি বায়ো সলিড। এখন এটার জন্য এটা আর হচ্ছে তোমার এক্সচেঞ্জেবল পটাশিয়ামে কি কনভার্ট হয় না, এটা ডাইরেক্ট চলে যাবে কি সয়েল সলিউশন পটাশিয়ামে। যে দেখো এটা ডাইরেক্ট চলে আসছে সয়েল সলিউশন পটাশিয়ামে, হ্যাঁ, এই যে ডাইরেক্ট চলে আসছে সয়েল সলিউশন পটাশিয়ামে, ডাইরেক্ট চলে আসছে। তো ডাইরেক্ট এসে কি করবে, সয়েল সলিউশন পটাশিয়াম থেকে সেটা কি প্ল্যান্ট আপটেক করে ফেলবে। আবার আমার এক্সচেঞ্জেবল যে পটাশিয়ামটা আর সয়েল সলিউশন পটাশিয়ামটা, এই দুটো কিন্তু হচ্ছে রিভার্সেবল। এটা হচ্ছে রিভার্সেবল, যে তোমার চাইলেই কিন্তু এটা যে কোনো টাইমে এক্সচেঞ্জেবল থেকে সয়েল সলিউশন হতে পারে, সয়েল সলিউশন থেকে এক্সচেঞ্জেবল হতে পারে। তখন এখানে কিন্তু তোমার রিভার্সেবল সাইন দিয়ে দেখাইতে হবে। আবার অ্যানিমেলটাতে তুমি এক্সচেঞ্জেবল এর মধ্যে দিয়ে নিলে কিন্তু হবে না, জিরো দিয়ে দিবে। অ্যানিমেলটা ডাইরেক্ট সয়েল সলিউশনে যাবে, এখান থেকে প্ল্যান্ট আপটেক করবে। এবার হচ্ছে আমাদের কিছু মিনারেল ফার্টিলাইজার আছে, আমরা যেটা পড়লাম যে এমওপি, এসওপি, ঠিক আছে, এরকম আরো আছে। তো এই যে ফার্টিলাইজার গুলো যখন আমরা মাটিতে দিব তখন তারা কি করবে, যে সয়েল সলিউশন পটাশিয়ামে, তখন ওখান থেকে কি প্ল্যান্ট আপটেক করতে পারে। এখন সয়েল সলিউশন পটাশিয়াম থেকে তোমার ধরো তুমি এখানে 100 গ্রাম পটাশিয়াম আছে, ঠিক আছে, ধরে নিলাম 100 গ্রাম, 100 গ্রাম কি প্ল্যান্ট নিতে পারবে? পারবে না, লিচিং হবে, যেহেতু মাটির মধ্যে পানি আছে। এবার হচ্ছে তোমার এয়ার লিচিং, নানা ধরনের লিচিং প্রসেস হতে পারে, লিচিং এর মাধ্যমে কিছু পটাশিয়াম কি এদিকে লিচিং হয়ে যাবে, লস হয়ে যাবে। আর এখানে আমাদের আরো কিছু আছে, এই যে কি আবার হচ্ছে যে রান অফ এন্ড কি সয়েল এরেশন। তো রান অফ আর সয়েল এরেশনটা কি, যদি কোনো কারণে বন্যা হয় বা হচ্ছে আমরা যখন পানি দিব, পানির কারণে কিছু ধুয়ে চলে যাবে, এবার মাটি কিছু কি তোমার উড়ে চলে যায়, ধুয়ে চলে যেতে পারে। এবার হচ্ছে ক্রপ হারভেস্ট। ঠিক আছে, এখন তোমার এখান থেকে গিয়ে যে প্ল্যান্টটা
পটাশিয়ামটা আপটেক করতে, তারপরে কি প্ল্যান্টটা বড় হবে, তারপরে হচ্ছে আমরা ক্রপ হারভেস্ট করবো। এটা খুবই কঠিন কিছু না, কিন্তু খুবই ইজি এটা, ঠিক আছে। ফার্স্টে মাথায় রাখবে প্ল্যান্ট রেসিডিউ থেকে এক্সচেঞ্জেবল, এক্সচেঞ্জেবল থেকে সয়েল সলিউশন, সয়েল সলিউশন থেকে প্ল্যান্ট আপটেক। আর এক্সচেঞ্জেবল আর হচ্ছে সয়েল সলিউশন কি রিভার্সেবল আছে। আর হচ্ছে অ্যানিমেল রেসিডিউটা ডাইরেক্ট সয়েল সলিউশন, ওখান থেকে প্ল্যান্ট আপটেক করবে। আর মিনারেলটাও কি সয়েল সলিউশন, ওখান থেকে ডাইরেক্ট কি প্ল্যান্ট আপটেক করবে। আর দুটো জিনিস আলাদা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লিচিং, আর এদিকে কি এই যে রানোফেন কি সয়েল এরোশন। আর এটা ক্রপ হারভেস্ট করবে। আর এখানে হচ্ছে এক্সচেঞ্জেবল থেকে কি আমাদের ফিক্সড পটাশিয়াম হতে পারে, আবার ফিক্সড পটাশিয়াম থেকে কি এক্সচেঞ্জেবল হতে পারে। আর আমাদের যে যে মিনারেল যে পটাশিয়ামটা আছে, সেটা অনেক সময় চাইলে কি ফিক্সড হয়ে যেতে পারে, আবার কিছু সময় চাইলে কি তোমার সয়েল সলিউশনে কনভার্ট হয়ে যেতে পারে। এটা বেশ কয়েকবার যদি তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে পারবে। আর একটু বুঝে বুঝে যদি পড়ো তাহলে আশা করি মাথায় থাকবে। তো মাইনিং অফ পটাশিয়াম, পটাশিয়াম মাইনিংটা কিভাবে হয়? হ্যাঁ, পটাশিয়াম মাইনিংটা ইম্পর্টেন্ট আছে আমাদের। তো পটাশিয়াম মাইনিংটা আমরা দেখি। তো পটাশিয়াম মাইনিংটার মধ্যে আমাদের এই যে প্রসেসটা, ঠিক আছে, তো ওখানে অনেক কিছু লিখছে। ঠিক আছে, ঠিক আছে, তো এক্সপ্লেনেশন এখন পর্যন্ত তো আসে নাই, যদি আসতেও পারে, একটু দেখে রাখবা নিজের ব্যাখ্যা করার জন্য। তো পটাশিয়াম মাইনিং থেকে এই যে ফ্লো চার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ফ্লোটেশন প্রসেস অফ দা ফর দ্য রিকভারি অফ কি পটাশ। এখানে হচ্ছে আমাদের এই যে জেনেটিক পটাশ ওর প্রসেস ফ্লো ডায়াগ্রামটা দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট হচ্ছে সিলভাইট ওর। ওখান থেকে কি এখন তুমি একটা ধরো নিলা, হ্যাঁ, একটা হচ্ছে স্যাম্পল নিলে, এটা কি করবা, ক্রাশিং করবা, ভাঙবো, তারপর স্ক্রাম্বিং, তারপর এটাকে সাইজটা ঠিক করা লাগবে, ঠিক আছে। এখন সাইজ ঠিক করার পর থেকে অনেক সময় হয় কি তোমার হচ্ছে যে সাইজ গুলো ঠিকঠাক থাকে না, তখন সেটা আবার গ্রাইন্ডিং এ পাঠাবে, আবার সাইজিং হয়ে সেটা কি আমাদের ডিসলাইমে আসবে, স্ক্রাব, তারপর হচ্ছে আবার ডিসলাইম, ঠিক আছে। ডিসলাইম থেকে এখানে হচ্ছে আমাদের কি সেটলিং এ যাবে, সেটলিং থেকে হচ্ছে এই যে রিসাইকেল বাইন, আবার এখান থেকে ডি ওয়াটারিং হয়ে আবার কি রিসাইকেল বাইনে যেতে পারে, আবার এখান থেকে কিন্তু আমাদের কি ফাইনাল টেস্ট চলে আসতে পারে। আবার হচ্ছে ডিসলাইম থেকে নর্মাল যে প্রসেস আর কি, কন্ডিশন ডিপ্রেসার, ওখান থেকে কন্ডিশন কালেক্টর অথবা এক্সটেন্ডার কি অথবা কি ফ্লোদার। এরপর হচ্ছে আমাদের রাফার ফ্লোটেশন, ক্লিনার ফ্লোটেশন, তারপর হচ্ছে কিছু হচ্ছে তোমার লিচিং হবে, তারপর হচ্ছে ডি ওয়াটারিং, মানে যে পানিগুলো থাকবে পানিগুলো আমরা সরে নিবো, তারপর হচ্ছে ড্রাইং। হ্যাঁ, পানি সরে নিয়ে সেটাকে ড্রাই করতে হবে। আমরা যদি ফার্টিলাইজার দেখি দেখবো কোনো পানি থাকে না, ওটা সাইজ ঠিক করা লাগে। হ্যাঁ, তো আমরা করছিলাম না যে আমাদের ইউরিয়ার বেশ কয়েকটা সাইজ আছে। হ্যাঁ, প্রিল্ড ইউরিয়া, গ্র্যানুলার ইউরিয়া, কিছু এরকম বড় থাকে, কিছু আরো বড় থাকে, কিছু এরকম গুটি গুটি আকারে থাকে। এরকম হচ্ছে মিরোডে পটাশিয়াম, কিছু থাকে হচ্ছে অ্যাগ্লিমারেশন অফ টি প্রোডাক্ট। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু পুরোটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো প্রসেসটা একটু ঝামেলা মনে হতে পারে, বেশ কয়েকবার লিখে লিখে যদি পড়ো তাহলে একটু তোমার মাথায় থাকবে, ঠিক আছে। তার ব্যাখ্যাটা একটু দেখে রাখবা, তার কোনটার পর কোনটা সেটা একটু মাথায় রাখতে হবে। এবারে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস। তো আমাদের যে মাইনিং এর ক্ষেত্রে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের এখানে দুইটা প্রসেস আছে মাইনিং এর ক্ষেত্রে। সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসটা ইম্পর্টেন্ট, ওটাও অনেকবার আসে, এটাও অনেকবার আসে। তো পরীক্ষায় অনেকবার আসে যে ওয়াই ইট ইজ ওয়াইডলি ইউজ, ঠিক আছে, মানে হচ্ছে আমরা তো দুটোটাই ইউজ করি, কিন্তু এটা কেন বেশি ইউজ করি সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসটা। এটার মেইন যে ইয়েটা সেটা হচ্ছে আমরা এই যে হাই গ্রেড K2O পাই 62 থেকে 63%, ঠিক আছে। এমনকি থেকে আমরা প্রায় 62 থেকে 63% K2O পাই এই প্রসেসটা, সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। তারপর আরো কিছু কথা এখানে লেখা আছে যে দা বেনিফিশিয়াল প্রসেস বেসড অন দ্য লিমিটেশন অফ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইন হট এন্ড কোল্ড ওয়াটার। হ্যাঁ, এগুলো তোমরা একটু নিজের মতো ব্যাখ্যা করবে, কিন্তু মেইন যে রিজনটা সেটা হচ্ছে আমরা কি হাইড্রেট K2O টা বা হাইড্রেট প্রোডাক্টটা পাই। এবারে এখানে একটা আমাদের কি টিপিক্যাল ফ্লো ডায়াগ্রাম আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, ওটা থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি এবার আসছে, কিন্তু ওটাও আসছে অনেকবার। তো তোমরা যদি বলো যে ক্রিস্টালাইন সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস, তখন কিন্তু এটা দিতে হবে। আর যদি তোমার সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস না বলে, যদি বলে যে কি ফ্লোটেশন প্রসেস ফর দ্য রিকভারি অফ পটাশ, তখন এটা দিতে হবে। আর যদি বলে যে সলিউশন ক্রিস্টালাইজেশন প্রসেস, তখন এটা দিবে। এটার মধ্যে কি আছে যে ব্রাইন। হ্যাঁ, ব্রাইন তো আমরা সবাই চিনি, ব্রাইন। তো ব্রাইনটা কোথায় যাবে, ইভাপোরেটরের মধ্যে যাবে, যখন থেকে লাইট স্ট্রিমটা এসে কনডেন্স হয়ে যাবে, তাহলে ইভাপোরেটর থেকে যে হট স্যাচুরেটেড ব্রাইন, কারণ ব্রাইন আমরা ইভাপোরেটরে দিচ্ছি, এটা কি হবে, বাষ্প হবে, ঠিক আছে, এখানে গরম হবে। তো হট স্যাচুরেটেড ব্রাইনটা তখন হচ্ছে ইভাপোরেটরে যাবে, ভ্যাকিউম কুলিং কার্নেলাইট ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। এখানে হচ্ছে ভ্যাকিউম কুলিং, মানে এখন এই যে আমরা ব্রাইনটাকে গরম করছি সেটাতে এখন কিন্তু কি ঠান্ডা করবো, তাহলে ব্রাইনটা তখন আমাদের স্লারিতে তৈরি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তারপরে থিকনার, এখন থিকনারে স্লারিটা কিন্তু পাতলা থাকবে, ঠিক আছে, স্লারিটা এরকম পাতলা পাতলা থাকে, তখন থিকনারে গিয়ে সেটা আমরা আরো ঘন করি। ঘন করার পরে এই যে কি আমাদের কার্নেলাইট হাল্ট, ওয়াটার আসবে, ওয়াটার আসে কি ওয়াটারে ডিকম্পোজিশন লিকিউড সেটা বের হয়ে যাবে, সেখানে আমাদের ডিকম্পোজিশন হবে, যে আমরা স্লারিটারে পাঠাই দিই ডিকম্পোজিশন হবে। তারপরে এখানে আবার হট লিচিং হবে, ঠিক আছে, হট মাদার লিকুইড টু। তারপরে হট লিচিং এর পরে কি ভ্যাকিউম কুলিং কেসিএল ক্রিস্টালাইজেশন। এখন হচ্ছে ভ্যাকিউম কুলিং করার পরে যে কেসিএলটা হচ্ছে আমরা ক্রিস্টালাইজেশন করবো। আমরা দেখবো এটা অনেকটা হচ্ছে ক্রিস্টালাইজেশন করার পরে যে স্লারিটা ভ্যাকিউম ক্লোরিং কেসিএল ক্রিস্টালাইজেশনের মধ্যে গিয়ে হচ্ছে আমাদের যে ফাইনাল যে কেসিএল প্রোডাক্টটা সেটা আসবে। আর এখান থেকে আমাদের মাদার লিকুইড, ঠিক আছে, লিকার। তো এই যে প্রসেসটা একটু মাথায় রাখবা, আর যদি আগে পরে যে ব্যাখ্যাটা আছে একটু দেখে রাখবা। তো প্রসেসের জন্য এই যে ভেতরের এই পার্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এই শীট থেকে মোটামুটি সবই সহজ, খুব সহজ। এই শীটের পড়া তুমি তোমার বেসিক নলেজ থেকে লিখতে পারবা, কিন্তু এই যে দুইটা চার্ট, এই দুইটা চার্ট অনেক ভালোভাবে মুখস্থ করতে হবে।
এবার আসছে ডিফিসিয়েন্সি চার্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু এখন কুইজ নেই এবং স্যার ক্লাসও এটা প্রবলি বেশ কয়েকবার বলছে যে টেবিলের উপরে লাগিয়ে রাখতে বলছে। তো তারপরে একটু দেখে যাই যেগুলো আমাদের হচ্ছে যে মেইন মেইন নিউট্রিয়েন্ট আছে, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, হ্যাঁ, ফসফরাস, ফসফরাস, এরপর হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম নাইট্রোজেন, তারপর হচ্ছে তোমার হচ্ছে পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়াম ডিফিসিয়েন্সি, তো এগুলা ডিফিসিয়েন্সি হইলে কি হয়, পাতার কি ধরনের রোগ দেখা যায়, হ্যাঁ, কিরকম ডিফিসিয়েন্সি দেখা যায়, এটা দেখে রাখবে, যেহেতু শীতে আছে দেখে রাখতে পারো এবং এটা সারা জীবন কাজে লাগে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুইটা চার্ট। আর যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, শীতটা খুবই সোজা, জাস্ট চার্ট দুটা খুবই কঠিন আমাদের। কঠিনও বলবো না, যদি প্র্যাকটিস করে লিখে লিখে পড়ো আশা করি পারবে।